নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জলপাইগুড়ি সহ সারা রাজ্যের কলেজগুলোতে শুরু হয়েছে অনলাইন ভর্তি প্রক্রিয়া। জলপাইগুড়ির কলেজে অনলাইন ভর্তি শুরু, বিভিন্ন জায়গায় বিনামূল্যে ফর্ম পূরণের সুযোগ। শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় মাফিয়া তাণ্ডবে উত্তাল ইস্টার্ন বাইপাস, বন্ধে থমকে শহর, পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ, ঘটনাস্থলে মেয়র গৌতম দেব। জলপাইগুড়ি কলেজে অনলাইনে ভর্তি শুরু, বিভিন্ন জায়গায় চলছে বিনামূল্যে ফর্ম পূরণের সুযোগ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জলপাইগুড়ি সহ সারা রাজ্যের কলেজগুলোতে শুরু হয়েছে অনলাইন ভর্তি প্রক্রিয়া। এবার ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় অনলাইন পোর্টাল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ঘরে বসেই ফর্ম ফিল আপ করতে পারবে। পাশাপাশি জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ছাত্র সংগঠনগুলির উদ্যোগে বিনামূল্যে ভর্তি সহায়তা কেন্দ্র চালু হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ির বাবুপাড়া কার্যালয়, গোপালপুর হাউস সংলগ্ন এলাকা, আনন্দচন্দ্র কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এবং কদমতলায় এবিটিএ হলের পাশে বামপন্থী ছাত্র সংগঠনগুলি ফ্রি পরিষেবা দিচ্ছে। যা যা লাগবে: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, জাতি বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং একটি পাসপোর্ট সাইজ ছবি। সকাল থেকে বিকেল পর্যন্ত এই কেন্দ্রগুলোতে গিয়ে ছাত্রছাত্রীরা বিনা খরচে ফর্ম পূরণ করে দিতে পারছে। অনেকে ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করে ফেলেছেন এবং প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে এই পরিষেবায়। যারা ঘরে বসে করতে চান তারা www.collegeadmissions.government.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলে মনে করেছেন অভিভাবকেরা। আজকে আমাদের বেসিক্যালি সদর আঞ্চলিক কমিটি একের পক্ষ থেকে প্রতি বছরের মতো আমাদের যে কলেজের ভর্তির ফ্রিতে ফর্ম ফিল আপ ক্যাম্প হয়, সেটা আমরা প্রতি বছরের মতো এবছরও করছি। ছাত্রছাত্রীরা এসেছে, সেখানে ফর্ম ফিল আপ করছে। এই তো আছে আমাদের এটাই হচ্ছে আজকের কর্মসূচিটা। কালকেও আমাদের এই চলবে ফর্ম ফিল আপ ক্যাম্পের কর্মসূচি। যতদিন আপাতত 10-12 দিন যেই পোর্টাল খোলার কথা আছে, ততদিন আমাদের এই ক্যাম্প চলবে। পোর্টাল খুলছে? হ্যাঁ, পোর্টাল কি খুলেছে? হ্যাঁ, পোর্টাল খুলেছে, কিন্তু এখন পোর্টাল ঠিকঠাক চলছে না, সমস্যা দিচ্ছে একটু সার্ভারে। তো সার্ভার ঠিক হলে একটু সমস্যা, এখন সময় লাগছে, আশা করি ঠিক হয়ে যাবে পোর্টাল। কীরকম ছাত্রছাত্রী এসছে? ছাত্রছাত্রীরা এসছে, বিভিন্ন স্কুলের থেকে আসছে। আপনার নাম? আমার নাম অর্ণব সরকার, আমি জলপাইগুড়ি সদর আঞ্চলিক কমিটি একের সম্পাদক। বিনামূল্যে কি শুরু হলো? আজ জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে, মাননীয় সভাপতি প্রিয়াঙ্কু ভট্টাচার্যের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা নিয়ে আজ আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিনা পয়সায় প্রাথমিক স্তরে কলেজের ভর্তির ফর্ম ফিল আপ যেটা হচ্ছে শুরু হয়েছে কেন্দ্রীয়ভাবে, তার ফর্ম ফিল আপ আমরা এখান থেকে শুরু করেছি। এবং ফ্রি ক্যাফে এর নাম, আমরা এটার নাম দিয়েছি ফ্রি ক্যাফে। আপনারা জানেন যে এই ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে গেলে দুস্থ মেধাবী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের খুব কম করে হলেও 200 থেকে 250 টাকা দিতে হয় এক একজনের মাথা পিছু। তো সেখানে আমরা সেটা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি এবং এর সাথে সাথে যারা দুস্থ মেধাবী ছাত্রছাত্রী, যারা অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারছে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের ভর্তির ব্যবস্থাও আমরা সম্পূর্ণ বিনামূল্যে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে করছি। কয়দিন চলবে এখন? এটা 1 তারিখ পর্যন্ত চলবে, 1 আগস্ট পর্যন্ত চলবে। 5 তারিখে মেরিট লিস্ট বেরোবে এবং তারপর কাউন্সিলিং হবে। সেই কাউন্সিলিং অনুযায়ী ভর্তি হবে, মেরিট লিস্ট অনুযায়ী সম্পূর্ণ মেধার ভিত্তিতেই ভর্তি হবে। আমরা সকল ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করছি, আসুন আমাদের ফ্রি ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করুন এবং সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিল আপ করুন। নাম? আমার নাম দেবজিৎ সরকার, সদস্য, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ কার্যনির্বাহী কমিটি। ঠাকুরনগরে মাফিয়া তাণ্ডবে উত্তাল ইস্টার্ন বাইপাস, বন্ধে থমকে শহর, পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ, ঘটনাস্থলে মেয়র গৌতম দেব।
শিলিগুড়ির ঠাকুরনগর এলাকা বুধবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল মাফিয়া তাণ্ডব এবং তার প্রতিবাদে ডাকা বন্ধকে কেন্দ্র করে। মঙ্গলবার রাতে ঠাকুরনগরের ইস্টার্ন বাইপাস এলাকায় দুষ্কৃতীদের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে আজ সকাল থেকেই পথ অবরোধে সামিল হন। এলাকা জুড়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, জনজীবনে চরম প্রভাব পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মুখিয়া গ্রুপের দাদাগিরিতে অতিষ্ঠ তারা। বারবার পুলিশকে জানানো সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এদিন সকাল থেকে ঠাকুরনগর ও ভবেশ মোড় এলাকায় পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি, মুখিয়া গ্রুপের সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইস্টার্ন বাইপাস জুড়ে ব্যাপক বিক্ষোভের কারণে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি ক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এলাকাবাসীদের একাংশের বক্তব্য, ঘটনা ঘটে যাওয়ার পর প্রশাসনের ঘুম ভাঙে। পুলিশ ঠিক সময়ে পদক্ষেপ নিলে এই পরিস্থিতি হতো না। পুলিশের ভূমিকাকে ঘিরে ব্যাপক প্রশ্ন উঠেছে। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে পরিস্থিতি এখনো থমথমে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত মুখিয়া গ্রুপের কারোর গ্রেপ্তারের খবর মেলেনি। পরিস্থিতি কালকে যা অবস্থাটা হয়েছিল, কালকে ঠিক 11টা সাড়ে 11টার মধ্যে আচমকা 15-20টা ছেলে এসে এক বাড়িতে বিরাট ধরনের হামলা করে আর কি। পুলিশ কোথায় ভবেশ দা? পুলিশের আপনি শাসক দলে আছেন ভবেশ দা, পুলিশ কোথায়? পুলিশের গাড়ি পালিয়ে যাচ্ছে। এখানে দলের ব্যাপার না, এখানে আমরা পাবলিক সবাই মিলে করছি, দলমত নির্বিশেষে। কিন্তু পুলিশ কোথায়? গতকাল রাতে ঘটনার পর থেকে পুলিশ কোথায়? আপনাদের পুলিশ কোথায়? ল এন্ড অর্ডার কাজ করছে না। এতক্ষণ ধরে অশান্তি চলছে, তাণ্ডব চলছে, পুলিশ কোথায় ভবেশ দা? এখন কোথায় ভবেশ দা পুলিশ? আধ ঘন্টা থেকে এখানে ল এন্ড অর্ডার, আধ ঘন্টা ধরে তাণ্ডব চলছে। এরা ক্ষুব্ধ, স্থানীয় মানুষ ক্ষুব্ধ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক শাসক দলের সভাপতি কি বলবেন? এইগুলা ব্যাপারের জন্য আমরাও খুব ক্ষুব্ধ আছি। আমরাও কালকের থেকে সব এগুলা করছি আর কি। আপনি শাসক দলের সভাপতি, পুলিশ কি করছে কি বলবেন? পাবলিক খেপে গেল কেন? পাবলিক রাস্তায় কেন নামছে ভবেশ দা? পাবলিক রাস্তায় নামবেই, ওরা যেইভাবে দুষ্কৃতি কাজ করেছে, এখানে কোনো পার্টির ব্যাপার নাই। আমি পার্টির ব্যাপার বলছি না, পাবলিক বাধ্য হয়ে পথে নামছে। পুলিশের পরে ভরসা নেই, ভাঙচুর চলছে ভবেশ দা, ভাঙচুর চলছে। তো আমরা তো সেটাই, আমি তো প্রথমে বাইকটা দিলাম যে পুলিশের এখানে গাফলাতি আছে। ঠিক বলেন। হাত কাটবে কিন্তু, সাবধানে। ওই সামনে পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে, ওর সঙ্গে ওই ডেলিভারি বয় কি হয়েছে সমস্যা জানি না। ওখানে হওয়ার পর ও ডাইকে নিয়ে আসছে ওনাকে। এখানে আসার পর কিছুক্ষণ এখানে গল্প করলো, দোকানে কথা বলার পর, কথা কাটাকাটি করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে। কাকে ফোন করলো জানি না। দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো, আসার পরে ওকে পুরো মারছে। আমি এই দোকানে ছিলাম। এই দোকান থেকে এই পাশে বেরিয়ে এসে এখানে দাঁড়ায় বললাম, এইভাবে মারছিস কেন? এই দোকানের সামনে, বাড়ির সামনে এগুলো করিস না। এই করাতে ওদের থেকে দুজন আসলো। আসার পরে আমার ভাই পাশে বসেছিল, ওকে মারলো ফার্স্টে, তারপরে আমাকে মারলো। আর মেজো ভাই ভিতরে ছিল, ও আসলো, ওকেও ধরে মারতেছে। মানে তারপরে মা বাবা ওরা বেরোলো, ওদেরকে মারছে, যাকে বাঁচে তাকে মারছে। এই অবস্থা। এরা কারা? এরা আমি তো সঠিক চিনি না। মাদানী বাজারে কিছু নাম আছে, কি শুভ বললো, আর হচ্ছে কি নাম, আরো দু একটা। কোনো গ্যাং? এদের কোনো গ্যাং আছে, কেজিএফ নামে একটা কি গ্যাংয়ের নাম শুনছি। গ্যাং, এরা এগুলোই করে বেড়ায়। পুলিশ কি করছে? দেখুন, পুলিশ সেটা তো আমি জানি না। এখন ওনারা কি স্টেপ নিচ্ছে সেটা তো আমি বলতে পারছি না। কালকে ঘটনার পর আপনাদের কাছে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল রাতের বেলা। কি বললো? ওই জোরহাট করে বলছে যে এটা উপরমহল থেকে অর্ডার না আসলে ওনারা কিছু স্টেপ নিতে পারবে না। আপনারা এফআইআর করেননি? এফআইআর করেছি, কিন্তু ওই এফআইআর পরবর্তীতে আরও একজন আসলো, আরও উচ্চপদস্থ অফিসার হয়তো, উনি এসে বললো যে এটার জন্য আমরা স্টেপ নিচ্ছি, অন্য কোনোভাবে স্টেপ নিচ্ছি। পুলিশ হাত জোর করে কি বললো? এটা আমরা উপমহল থেকে অর্ডার না পেলে আমরা এখানে স্টেপ নিতে পারবো না। এটা পুলিশ বলে গেছে। পুষ্পা গ্যাং, মুখিয়া গ্যাং, তোমার দীর্ঘদিন এই এলাকায় নজরদারি না থাকা থেকে এগুলো মাথাচাড়া দিচ্ছে। এইগুলো কোনো গ্যাং ছিল না, কেজিএফ গ্যাং। আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশনে আমি
মাননীয় মুখ্যমন্ত্রী বলে ব্যবস্থা নিয়ে সেটাকে আটকেছি। এই সমস্ত গ্যাংকে ঘুরিয়ে দেওয়া হবে। সোজা পুলিশের যেটা ভূমিকা, আমি সিপির সাথে কথা বলবো, আইসির সাথে কথা বলবো, দরকার হলে ডিজিপির সাথে কথা বলবো। না, সেটা দেখুন, এরা বলতে পারে, এটা তো আমি না জেনে বলতে পারবো না। পুলিশের মধ্যে কোনো অভিযোগ থাকলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা সেটা ব্যবস্থা নেব। শিলিগুড়ি শহরে চলতি মাসে দুটো বন্ধ হলো, দুটো বন্ধই দুষ্কৃতীদের কার্যকলাপের প্রতিবাদে, একটা চম্পাশাড়ি দেবীডাঙ্গা, একটা ঠাকুরনগর। এটা তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা যেটা দেবীডাঙ্গায় হয়েছে, যে ছেলেরা চাকু নিয়ে পরে গুলি চালিয়েছে, সেটাও আমি ইন্টারফেয়ার করে বিডি সরকার এবং সিপিকে এটা বলি। আর যেটা মাটিগাড়ার ঘটনা সম্বন্ধেও আমার নিজস্ব একটা অবজারভেশন আছে। সেই অবজারভেশন আমি এখানে বলবো না, সেটা আমি মুখ্যমন্ত্রীকে আমি একটা ছোট আমার কনফিডেন্সিয়াল রিপোর্ট আমি দেব। আমি তদন্ত করেছি, মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তার রিপোর্ট আমি ওনাকে পাঠাবো। আজকে থেকে আমরা বলতে পারি গৌতম দা বাড়তি নজর দেবে এবার ডাকগ্রাম ফুলবাড়িতে দিতে হবে। আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু যা দেখছি ডাকগ্রাম ফুলবাড়িতে সক্রিয়তা বাড়াতে হবে। কালকে বা পরশুদিন ওখানে ফুলবাড়িতে যে ট্রাকের ব্যাপারটা হচ্ছিল সেটা নিয়েও আমি ইন্টারফেয়ার করেছি, এবং কালকে সেখানে ডিএমের সাথে মিটিং হয়েছে, সেগুলো নিয়েও ফার্দার মিটিং করব। দোকানের সামনে একদল যুবকের অকথ্য ভাষায় ঝগড়ার প্রতিবাদ করায় নিগৃহীত হলেন সেই দোকানি সপরিবারে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি শহর সংলগ্ন ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগর এলাকায়। জানা যায়, এদিন মিলন মণ্ডল নামে এক দোকানের সামনে বেশ কয়েকজন যুবক মিলে অকথ্য ভাষায় ঝগড়া করছিল। সেই সময় সেই দোকানি তাদের দোকানের সামনে থেকে সরে যেতে বললেই সেই যুবকেরা চড়াও হয় মিলন মণ্ডলের ওপর। ঘটনায় মিলনের বাড়ির লোকজন বাইরে এসে তাদের বাধা দিতে গেলে বাড়ির মহিলা এবং অন্যান্য সদস্যদের ওপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সেই যুবকেরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তবে সেই যুবকেরা ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আক্রান্তদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তো সেই যারা মেরেছে তাদেরকে কি আগে কোনোদিন এদিকে দেখেছেন? না, আমরা কোনোদিনও দেখিনি। আসার পরে ওকেও মারছে। আমার ছেলে তো কোনোদিন কারোর সাথে ক্যাচাল ঝগড়া মারপিট, আমাদের এই তিনটা ফ্যামিলিতে কেউ আমরা ক্যাচাল ঝগড়া করি না, কেউ বলতে পারবে না ঠাকুরনগরে আশেপাশে। আজকে লাগছে বলে দোকানের সামনে বলে কে বলে ধাক্কাধাক্কি করছে। তারপরে আমার মেজো ভাসুর হয়, আমি ছোট 3 নম্বর। তা আমার মেজো ভাসুরের ছেলে বলছে, তোরা এই দোকানের সামনে মারপিট করবি না, তোরা এদিকে ওদিকে যা, মাঠের দিকে যা। ও বলার সাথে সাথে ওকে ধরছে। ওকে ধরার পরে বড় ভাই গেছে দোকান থেকে, বড় ভাই যাওয়ার পরে ওকেও ধরছে। তারপরে মেজো ভাই গেছে, মেজো ভাইকেও ধরছে। তারপরে আমার যা গেছে, যাকেও মারছে। যা যাওয়ার পরে আমার ভাসুর ছিল, ভাসুরকেও খুব মারছে। কি ভাবছেন এই যে এরকম ঘটনা কি এর আগেও ঘটেছে এখানে এলাকাতে? এর আগেও একবার হয়েছিল, তারপরে মারপিট করার পরে এমনটাই কিন্তু অভিযোগ এবং এলাকায় রীতিমতো মাফিয়া রাজ চলছে। হ্যাঁ, অস্ত্র নিয়ে আসছে, বন্দুক নিয়ে আসছে। আর আমাদের এই ফ্যামিলিতে কেউ মারপিট করতে পারে না। তো যে আটকাতে গেছিল মানে আপনাদের দোকান থেকে, তার নাম কি? মানে যে তাদের বলেছিল দোকান থেকে সরে, ওর নাম হচ্ছে মিলন মণ্ডল। ওর দোকান রয়েছে? হ্যাঁ, এই তো দোকান, বাড়ি এটা পুরাটাই আমাদেরই বাড়ি। ওর মেজো ভাইয়ের নাম হচ্ছে তাপস মণ্ডল, বড় ভাইয়ের নাম হচ্ছে মিঠু মণ্ডল। হ্যাঁ, পুরা মেরেছে, রক্ত। এক নাবালিকাকে অপহরণ করে ও তাকে বলপূর্বক আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত আসামির 20 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনালো জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। বুধবার এই রায় দিয়েছেন বিচারক রিন্টু সুর। এদিন এই তথ্য দিয়ে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, 2024 সালের ফেব্রুয়ারি মাসে ভোরের আলো থানায় অভিযোগ দায়ের হওয়ার ঘটনা এটি। অভিযোগ দায়ের করেছিলেন নাবালিকার বাবা। সরস্বতী পুজোর দিন স্কুলে যাওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় নাবালিকা। কিছুদিন পর মেয়েটি একটি অজানা নাম্বার থেকে ফোন করে তার বাবাকে জানায় সে দিল্লিতে আছে এবং তাকে বলপূর্বক আটকে রাখা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে এবং দিল্লি থেকে ওই নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদিন মোট 7 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক আজ আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ভিকটিমকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে দেওয়া হয়েছে। আজকে বিশেষ পক্সো আদালতের বিচারপতি মাননীয় রিন্টু সুর একটি মোকদ্দমায় রায় ঘোষণা করেছেন। সেটি হচ্ছে ভোরের আলো থানার কেস। অভিযোগ দায়ের হয়েছিল 14/2/2024 তারিখে। অভিযোগ করেছিল মেয়েটির বাবা যে 13/2/2024 তারিখে তার নাবালিকা মেয়ে, তার বয়স 15 বছর ছিল, সে সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে গিয়েছিল, কিন্তু স্কুল থেকে সে আর ফিরে আসেনি, তাই একটা মিসিং ডায়েরি সে থানায় করেছিল। এর কিছুদিন পরে তার বাবার কাছে একটি ফোন আসে। মেয়েটি একটি আননোন নাম্বার থেকে তার বাবাকে ফোন করে জানায় যে আসামি তার মেয়েকে বলপূর্বক অপহরণ করে তাকে দিল্লিতে নিয়ে গেছে। দিল্লিতে নিয়ে গিয়ে একটি বাড়িতে ভাড়া করে তাকে সেখানে রেখেছে এবং সে খুব কষ্টে আছে। এই খবরটি পাওয়ার পর তার বাবা সঙ্গে সঙ্গে ভোরের আলো থানাতে যোগাযোগ করেন এবং নম্বরগুলো দেন। নম্বরগুলো ট্রেস আউট করেন পুলিশ, এবং পুলিশ তদন্ত করতে দিল্লি পৌঁছে যায় এবং দিল্লি থেকে এই মেয়েটিকে এবং এই আসামিকে দুজনকে ওখানে পাওয়া যায়। মেয়েটিকে রিকভারি করেন এবং আসামিকে ওখানে অ্যারেস্ট করে 30 হাজারি কোর্টে আসামিকে প্রডিউস করে এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডে আসামিকে এখানে নিয়ে আসে। মেয়েটি তার গোপন জবানবন্দি দেয় এবং গোপন জবানবন্দিতে মেয়েটি বলেছে যে আসামি তাকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যায় এবং সেখানে তাকে একটি বাড়িতে আটকে রেখে তাকে দিনের পর দিন তার সঙ্গে শারীরিক নির্যাতন করা হয়। তাকে পুলিশ তদন্ত করে এই কেসে চার্জশিট দাখিল করে এবং পক্সো আইনের 6 ধারায় এই আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয় এবং তার সঙ্গে আইপিসি 363 এবং 365 ধারায় চার্জ গঠন হয়। এই কেসে টোটাল 7 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত আজকে আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা ভিকটিম কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। আচমকাই মারা গিয়েছে একের পর এক পাখি। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে রয়েছে দেহ। সংখ্যাটা ছুঁয়েছে শতাধিক। কিন্তু কেন এই বিপত্তি? পাখিদের রহস্যজনক মৃত্যুর পেছনে উঠে আসছে বহু জল্পনা। এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। জলপাইগুড়ি জেলার চালসা ব্লকের দক্ষিণ ধূপঝোড়া এলাকায় আচমকায় মৃত্যু হলো শতাধিক পাখির। হৃদয় বিদারক এই ছবি দেখে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী দক্ষিণ ধূপঝোড়ায়। গরুমারা জঙ্গল লাগোয়া এই এলাকায় এমন ঘটনা নজিরবিহীন বলেই মনে করেছেন পরিবেশ প্রেমীরা। মৃত পাখিদের মধ্যে রয়েছে স্থানীয় ঘুঘু, চড়ুই ও অন্যান্য ছোট ছোট পাখি। ঘটনাস্থলটি একটি কৃষি জমি, যেটি কিছুদিন আগেই চাষের জন্য প্রস্তুত করা হয়েছিল। এত সংখ্যক পাখির মৃত্যু নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেউ বলছেন জমিতে ব্যবহৃত কোনো বিষাক্ত কীটনাশকের কারণে ঘটতে পারে এই ঘটনা। আবার কেউ কেউ মনে করছেন বার্ড ফ্লু বা অন্য কোনো ভাইরাসও এর পেছনে থাকতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, একই জমিতে একসঙ্গে এত পাখি কিভাবে মৃত পড়ে থাকলো? পরিবেশপ্রেমী সুমন চৌধুরী জানান, এক জমিতে একসঙ্গে এত পাখির মৃত্যু অস্বাভাবিক। বিষক্রিয়া কিংবা ভাইরাস কোনো কিছুই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জমির মাটি পরীক্ষা করলেই হয়তো সত্যিটা জানা যাবে। স্থানীয় পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন, এই জমির পাশেই গরুমারা জঙ্গল, উল্টো দিকে চাপড়ামারির জঙ্গল। পক্ষী জগতের ওপর প্রভাব পড়তে পারে এরকম ঘটনায়। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বন দপ্তরের দ্রুত তদন্ত করা উচিত। ইতিমধ্যে বন দপ্তরের আধিকারিকেরা এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছেন। মৃত পাখিগুলোর নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এই অস্বাভাবিক পাখি মৃত্যু ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। প্রকৃত কারণ সামনে এলেই মিলবে এই রহস্যের সমাধান। আপনি কবে ফেলাইছেন আমাদের ওইখানে জানার কোনো ব্যাপার নাই। এখানে দেখতে আসছি, খবর পেয়েছি এতগুলো পাখি মারা গেছে। হয়তো দিতে পারে। কে দিছে তো? বলুন তাহলে নামটা বলুন। নামটা বলুন তাহলে। এত যদি কনফিডেন্সে এত বলতেছেন যে অন্য কেউ দিছে, তাহলে বলুন নামটা কে বলছে, ওইটাও বলুন তাহলে। না না, আপনি যেহেতু জানেন না, তাহলে আপনারই দোষ।
বড় নিয়ে চলো চলো এ ধরো আগাবে ধান উৎপন্ন করবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, ধানের বিছনগুলো পাখি খেতে চলে আসে, পাহারা দেওয়া দরকার প্রয়োজন। সেই পাহারা দিয়ে মোটামুটি 2-3 দিনের মধ্যে চারাটা তৈরি হয়ে গেলে পরে আর ওটা খেতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যে ভয়াবহ পাখির নিধন দেখলাম, সেই পাখির নিধনটা কিন্তু আমরা আগামী দিন যে যাতে না হয় সেই দিকে আমরা দেখব এবং আমরা বন দপ্তর এবং লোকাল প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হব যাতে করে এরকম ঘটনা না হয়। কৃষি দপ্তরের কাছে অনুরোধ করব যাতে যারা এই ধান চাষের বিষয় নিয়ে যাচ্ছে যাতে বীজ না মিশিয়ে ধানের যে চারাটা না তৈরি করে। এইভাবে যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটে যাচ্ছে, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় মূর্তি নদীর জলে বিষ দিয়ে মাছ ধরা, বহু মাছ মারা যাচ্ছে, সেখানে বন্যপ্রাণ খেয়ে জল খেয়ে বন্যপ্রাণ মারা যাচ্ছে। এটা নিত্যদিনের ঘটনা চলে আসছে। আমরা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে আর্জি রাখবো, তরাই ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চল এরিয়াতে এরকম অবৈধ যে কাজগুলো হচ্ছে তার বিরুদ্ধে একটা প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিক প্রশাসন। অবিলম্বে এই ব্যবস্থা যদি না নেওয়া যায় তাহলে ভবিষ্যতের দিকে তাকালে যদি দেখতে পারি তাহলে এরকম বড় বিপদ কিন্তু আমাদের সামনে ধেয়ে আসছে। এইভাবে ধীরে ধীরে পশু পাখি বন্যপ্রাণ যদি বিষক্রিয়ায় মৃত্যু হয় তাহলে আমাদের এই উত্তরবঙ্গের বনাঞ্চলে ধীরে ধীরে কিন্তু পশু পাখির সংখ্যা কমে যেতে থাকবে। সেটা এফেক্টেড হবে পর্যটন ব্যবসার ক্ষেত্রে, সেটা এফেক্টেড হবে কিন্তু বিভিন্ন মহলে এবং মানুষেরও কিন্তু এফেক্টেড হবে। ধন্যবাদ। আমরা একটাই আর্জি জানাই, মানুষ এইসব কাজের থেকে বিরত থাকুক। আমার নাম সুমন চৌধুরী, চাষা পরিবেশপ্রেমী সংগঠন থেকে। বনাঞ্চল ছেড়ে শহরের গা ঘেঁষেই আতঙ্ক। ডেঙ্গুয়াছাড় চা বাগানে রাতে ঘুরে বেড়াচ্ছে ভয়ানক এই বন্যপ্রাণ। ভয়েতে ঘুম উড়েছে চা বাগান এলাকার প্রত্যেকের। অন্ধকার নামলেই দাপিয়ে বেড়াচ্ছে পুরো এলাকা। ডুয়ার্সের জঙ্গল পেরিয়ে এবার লেপার্ডের দেখা মিলছে একেবারে শহরের দোরগোড়ায়। জলপাইগুড়ির ডেঙ্গুয়াছাড় চা বাগান সংলগ্ন এলাকায় রাত নামলেই শুরু হচ্ছে আতঙ্ক। গত কয়েকদিন ধরে একাধিকবার দেখা গেছে চিতা বাঘের চলাফেরা, আর তাতেই আতঙ্কিত এলাকার বাসিন্দা এবং চা শ্রমিকেরা। চিন্তায় কপালে ভাঁজ পড়ছে চা বাগান কর্তৃপক্ষেরও। বাগানের রাস্তা, কাঁচা ঘরের পাশ, এমনকি চা বাগানের ঝোপঝাড় থেকেও রাতে বেরিয়ে আসছে এই বন্য শিকারী। অন্ধকার নামতেই আর বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না চা শ্রমিকেরা। শিশুরা ভয়ে সন্ধে পেরোনোর আগেই বাড়িতে ঢুকে পড়ছে। আতঙ্কের ছায়া চা বাগান জুড়ে এবং তার সংলগ্ন এলাকায়। বাগান কর্তৃপক্ষ ইতিমধ্যেই বন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। চাওয়া হয়েছে দ্রুত ব্যবস্থা, বিশেষ করে রাতে নজরদারি, ট্র্যাপ ক্যামেরা বসানো ও প্রয়োজনে পাখির আওয়াজ বা আলোর সাহায্যে চিতা বাঘ তাড়ানোর উদ্যোগ নেওয়া সম্ভব হয় কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আগে এমন ঘটনা হয়নি। জঙ্গলে খাবারের অভাব নাকি বনভূমি নষ্ট হওয়ার ফলেই কি এবার শহর সংলগ্ন এলাকায় ঢুকে পড়েছে বন্যপ্রাণীরা? উঠছে প্রশ্ন। এই ঘটনায় ফের এলাকায় উঠে আসছে বন ও শহরের সীমানা লঙ্ঘনের বিপজ্জনক বাস্তবতা। মানুষ বন দখল করছে আর বন্যপ্রাণীরাও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ঢুকে পড়ছে মানুষের দুনিয়ায়। প্রকৃতি ও মানব সমাজের এই সংঘাতের মাঝে জীবন বিপন্ন হচ্ছে নিরীহ মানুষদের। এখন দেখার বন দপ্তর কত দ্রুত পদক্ষেপ নেয় এই চিতাবাঘের আতঙ্ক আটকাতে। বাঘ তো এক সপ্তাহের মতন হয়ে গেছে, জগপুর ওইদিকে অত্যাচার করলো, তারপরে বৌদি বলতেছে কি আমাদের ওইদিকে দুইটা ছাগল মারছে বলতেছে, এই যে নদী পারে কালিয়াগঞ্জ ওইদিকে। তারপরে কালকে 3টার সময় দেখছে বলে বন্ধুগুলা বাঘকে। ভয়ে আছেন? হ্যাঁ, ভয় তো লাগবেই। হঠাৎ করে আক্রমণ যদি করে, হ্যাঁ। কি চাচ্ছেন, কি আপনারা কি চান? কি চাই? বাঘকে ধরে নিয়ে যাবে। 2টা আছে বলে বাঘ। 2টা? হ্যাঁ। এই প্রথম না আগে বাড়াইছিল? আগেবারও আসছিল, ইয়েগুলা লাগাইছিল, কি বলে খাঁচাগুলা ওই সাইডে লাগাইছিল। এটা তো অনেক দূরে দূরে ঘুরতেছে খালি। বাচ্চাও তো মনে হচ্ছে। আমরা তো দেখি নাই, এদিকে তো আসে না, ওইদিকে ফাঁকা হয় তো ওইদিকে বেশি যায়। বিকাল হলেই বাড়াচ্ছে? হ্যাঁ, বিকাল হলে বাইর হয়। সকালে কোনোবার খাওয়ার খিদা লাগলে তো বাইর হবেই। কি নাম আপনার? আমার নাম বিবিয়ানি রাও। 3-4 দিন হয়ে গেছে বাঘের ভয়।
কতগুলো বাঘ দেখা যাচ্ছে? ও তিনটা মতো দেখাছে বলে। তিনটা দেখা যাচ্ছে। আপনাদের কে ক্যামেরাবন্দি করছে? ক্যামেরাবন্দি বাগানে চৌকদারগুলো ছিল রাত্রে, ওরা ক্যামেরাবন্দি করছে। ওরা ক্যামেরা করছে। হ্যাঁ। একটা আতঙ্কে আছেন? হ্যাঁ, এখন আতঙ্কে আছি, ভয় আছি। হ্যাঁ। কেন ভয় লাগে? কেন না, ভয় তো লাগে, কোনোদিন বাঘটাকে দেখা হয়নি এখানে, কোনোদিন দেখিনি এখানে, বাগানে আসছে এই প্রথম। তো সবাই তো ভয় খাইছে। এটা শোনা যাচ্ছে যে ছাগল গরুর উপরে আক্রমণ করতেছে। হ্যাঁ, ছাগল গরু আক্রমণ করতেছে, বস্তিতে বলে ছাগল নিয়ে গেছে কালকে রাত্রে ছাগল একটা গরু একটা ছোট বাচ্চা নিয়ে গেছে কালকে রাত্রে। খাঁচা বসালে ভালো হয়? খাঁচা বসালে ভালো হয়। কি নাম আপনার? বিশ্রাম রাও। এখনই নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। একুশে জুলাই কর্মসূচিকে সামনে রেখে সদর ব্লক 1 INTTUCর পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে একটি মিছিল এবং সভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি মোড়ে। পাশাপাশি 50 থেকে 70 জন টোটো চালক INTTUCর পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি। এই বিষয়ে সদর ব্লক 1-এর INTTUCর সভাপতি শুভঙ্কর মিশ্র বলেন, এই সভার মূল উদ্দেশ্য হল 21শে জুলাই কর্মসূচিতে উত্তরবঙ্গ থেকে যেন কাতারে কাতারে মানুষ যোগদান করতে পারেন। 21শে জুলাই হল আবেগ, আত্মত্যাগ এবং আত্মবলিদানের দিন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন সদর ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি দোলন রায়। 21শে জুলাই কলকাতা তৃণমূলের শহীদ দিবস সফল করতে জলপাইগুড়ির বেরুবাড়ি মোড়ে পথসভার পাশাপাশি বিভিন্ন দল থেকে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-তে যোগদান। এই পথসভার আগে একটি মিছিলও করে তৃণমূল নেতাকর্মীরা। এরপর একটি পথসভা হয়, সেখানে তৃণমূল নেতৃত্বরা শহীদ দিবসকে সফল করতে প্রচার করেন। প্রায় শতাধিক মানুষ বিভিন্ন দল থেকে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-তে যোগদান করেন। মূলত আজকে এই বেরুবাড়ি মোড়ে এই যে আমাদের INTTUC সদর ব্লক 1-এর পক্ষ থেকে যে সভা অনুষ্ঠিত হলো, এটার মূল কারণ হলো আগামী 21শে জুলাই, যে 21শে জুলাই হলো আত্মত্যাগের দিন, যে 21শে জুলাই হলো আত্মবলিদানের দিন, যে 21শে জুলাই হলো আবেগের দিন। সেই দিনকে স্মরণ করে এবং আগামী 21শে জুলাইতে আমাদের যেন সেখান থেকে আমাদের উত্তরবঙ্গ, জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষরা আমরা কাতারে কাতারে সেখানে যোগদান করব। তার সূচনা গতকাল থেকে আমরা INTTUC পক্ষ থেকে শুরু করেছি গোয়ালবাড়ি অঞ্চল থেকে, এবং সদর ব্লক 1-এর আজকে বেরুবাড়ি অঞ্চলে বেরুবাড়ি মোড়ে স্থিত এই জায়গায় আমরা মঞ্চ করে তারই আমরা আলোচনা করলাম এই 21শে জুলাইকে নিয়ে। এবং এর পাশাপাশি প্রায় বেশ 50 থেকে 70 জন পরিবার, টোটো চালক ভাইয়েরা, তারা বিভিন্ন সংগঠন থেকে আজকে আমাদের INTTUC যোগদান করলেন। আমাদের এখানে উপস্থিত ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের সদর ব্লক 1-এর সম্মানীয় সভাপতি দোলন রায় মহাশয় এবং আমাদের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত, সকলে হাত ধরে আজকে আমাদের INTTUC-তে সকলে যোগদান করলেন। আপনার পরিচয়? আমার নাম শুভঙ্কর মিশ্র, আমি সদর ব্লক 1 INTTUC সভাপতি। ট্রাফিক ডিউটিতে কর্মরত সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশদের হাতে ছাতা এবং রেইনকোট তুলে দিল কোচবিহার জেলা পুলিশ। মঙ্গলবার এক বিশেষ কর্মসূচির মাধ্যমে মাথাভাঙা এবং মেখলিগঞ্জ মহকুমার অন্তর্গত 6টি থানার ট্রাফিক অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রচণ্ড গরমে কিংবা প্রবল বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয় এই সব কর্মীদের। রোদ কিংবা বৃষ্টি কোনো প্রতিকূলতাই তাদের দায়িত্ব পালনে বাধা নয়। এই কঠিন পরিস্থিতিতে তাদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। জেলার পুলিশ আধিকারিকেরা জানান, ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা দিনের পর দিন যে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে চলেছেন তা প্রশংসার দাবি রাখে। তাদের কাজের স্বীকৃতি এবং কিছুটা স্বস্তি দিতেই এই সরঞ্জামগুলো বিতরণ করা হয়েছে। আজকে কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে আমাদের 30খানা টোটাল ট্রাফিক কিট আমরা ট্রাফিক ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসার এবং যারা ট্রাফিক ডিপার্টমেন্টের সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করছেন তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করেছি। এবং এটা আজকে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট অলওয়েজ রোদ, ঝড়, বৃষ্টি খুব অসুবিধার মধ্যে অনেক শারীরিক পরিশ্রম করে। তো তাদের সেই যে কথা মাথায় রেখে আমরা একটু কুচবিহার জেলা পুলিশের প্রয়াস যাতে তারা খুব ভালোভাবে তাদের নিজের কর্তব্যটাকে পালন করে। এটা আমরা পুরো 30খানা কিট ডিস্ট্রিবিউট করেছি, যেখানে পুরো মাথাভাঙা জোন, 6খানা থানা আছে, প্রত্যেকের অফিসার এবং ফোর্স আমাদের এখানে প্রেজেন্ট আছে। এই 6টা থানা আমরা ডিস্ট্রিবিউট করেছি। সরকারি মাঠ দখলের অভিযোগে উত্তেজনা বাগড়াকোটে। পরিদর্শনে গিয়ে ফিরে এলেন আধিকারিকেরা। দিন দিন ছোট হয়ে আসছে সরকারি খেলার মাঠ, ফলে মাঠে খেলতে গিয়ে সমস্যায় পড়ছেন এলাকার খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষ। এমনই এক দৃশ্য ধরা পড়ল মালবাজার মহকুমার মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের কয়লা কোম্পানি এলাকার খেলার মাঠে। অভিযোগ, মাঠের একাংশ দখল করে প্রাচীর তুলে তৈরি হচ্ছে বাড়ি। এর ফলে গোলপোস্ট পর্যন্ত পৌঁছে গেছে নির্মিত সীমানা প্রাচীর। মাঠ ব্যবহারে মারাত্মক অসুবিধার মুখে পড়েছেন খেলোয়াড়রা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুদিন ধরেই মাঠ দখলের চেষ্টা চলছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এমনকি প্রতিবাদ করলেই থানায় উল্টে গ্রামের লোকজনদের বিরুদ্ধেই মিথ্যে অভিযোগ দায়ের করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে অবশেষে বুধবার মালবাজার থেকে সরকারি আধিকারিকেরা মাঠ পরিদর্শনে আসেন। মাঠের সীমানা নির্ধারণ করতে ও গ্রামবাসীদের বক্তব্য শুনতে তারা মাঠে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাঠের সঙ্গে লাগোয়া একটি পরিবারের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা বেঁধে যায়। উত্তেজনার জেরে শেষ পর্যন্ত পরিদর্শন অসমাপ্ত রেখেই ফিরে যান আধিকারিকেরা। স্থানীয় বাসিন্দা রজত ঠাকুর ও রাজেশ পেরিয়াল অভিযোগ করে বলেন, দিন দিন মাঠের আয়তন কমে যাচ্ছে। সরকারি জমি কিভাবে কেউ দখল করে নিতে পারে সেটা আমাদের বোধগম্য নয়। রতন লাখটিয়া নামে একজন নিয়ম ভেঙে মাঠের মধ্যে প্রাচীর তুলে দিচ্ছেন। প্রতিবাদ করলেই থানায় মিথ্যে অভিযোগ দায়ের করা হচ্ছে। গোর্খা আদিবাসী সংযুক্ত মোর্চার সভাপতি সুগান মোক্তান ও মাঠের খেলোয়াড়রা জানান, আমাদের খেলাধুলা করার একমাত্র জায়গা ছিল এই সরকারি মাঠ। এখন সেখানেও জায়গা দখল করে ঘর বাড়ি বানানো হচ্ছে। মাঠ ঘেঁষে বাড়ি তৈরির ফলে গোলপোস্ট পর্যন্ত ঢুকে পড়ছে সীমানা প্রাচীর। প্রতিবাদ করলেই হুমকি দেওয়া হচ্ছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রতন লাখটিয়া। তার দাবি, এই মাঠটি কোল ইন্ডিয়ার আওতাধীন। বহু বছর ধরে আমার বাড়ি এখানে রয়েছে। শুধু আমার নয়, মাঠের পাশে একটি স্কুল এবং অন্য পরিবারদেরও বাড়ি রয়েছে, কিন্তু শুধু আমাকেই টার্গেট করা হচ্ছে। আমার বাড়ি ভেঙে সংস্কার করতেই এই সব অভিযোগ আসছে। আমার সমস্ত কাগজপত্র বৈধ, প্রশাসন চাইলে দেখে নিতে পারে। এ বিষয়ে আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক ফোনে জানান, আমি বর্তমানে কলকাতায় আছি। সরকারি জমি কেউ বেআইনিভাবে দখল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি ফিরে এলেই পুরো বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেব। जो साइड में जो है ना, जगह कम है बच्चों के लिए, स्कूल के लिए। यहाँ पर कुरान भी होता है, यहाँ पर पूजा भी होता है, यहाँ धार्मिक कार्यक्रम भी होता है, और तुम्हारा शादी ब्याह, कभी कभी शादी ब्याह को देखने को मिलता है, ठीक है ना। तो यहाँ पर इस तरह से ज़्यादातर इंक्रोचमेंट ज़्यादा हुआ है। कितनी घर है? हाँ, कितना घर इधर? स्कूल है, 2 घर है बस, उतना ही दिख रहा है। इस तरफ तो थोड़ा दूर है, उस तरफ भी थोड़ा दूर है, उस तरफ भी थोड़ा दूर है। इस बारे में प्रशासन को बोले थे? प्रशासन को यहाँ से इस क्षेत्र से अब वहाँ पर वो गया है, मास पिटीशन भी गया है। उसी मास पिटीशन के हिसाब से यहाँ के स्पोर्टिंग क्लब को मेरे पास भी आया था, तो मेरे को भी वो कंप्लेंट दिया था। तो हम लोगों ने क्या किया, हम लोगों ने डिस्ट्रिक्ट मजिस्ट्रेट, BLRO और BDO को भी वो चीज़ दिया कि इसका जांच होना चाहिए।
क्या है माजरा क्या है, ठीक है ना। क्योंकि कागज़ तो चेक करना पड़ेगा, क्योंकि सरकारी ज़मीन है, सरकारी ज़मीन में किसी का भी हक नहीं है, जो कोई भी हो, जितना भी बड़ा आदमी हो, ठीक है ना। हमारा काम है सामाजिक काम, ठीक है ना। इसका पूरा का पूरा जांच होगा, उसी हिसाब से सरकारी काम है, सरकारी काम होगा, तो कोई भी आए। अभी बच्चा लोग खेल रहा है इधर, अभी थोड़ा करे, मगर पोस्ट तो खेल नहीं पा रहा है, क्योंकि किसी का घर टूटने का डर है, स्कूल का टूटने का डर है ना। ऐसे तो बड़े क्या करेगा, तो गोलकीपर कहाँ से डाइव मारेगा वहाँ पर। देखो देखो तो कितना नज़दीक है, वो घर साथ सटा हुआ है। वो घर किसका है? कौन सा? वो जो घर पुल का है, ये स्कूल का, ये कोई लामा है, नाम तो गणेश लामा ना श्याम लामा, पता नहीं, ये स्कूल है, ठीक है ना। डिस्टर्ब पनि हुन्छ हामीलाई फुटबल खेल्दाखेरि। पहिला पनि भनेको थियो, हामीले वार्निङ पनि दिएको थिएँ, यहाँ नबढाउनु भनेको थिएँ। उसले भन्यो यस्तो यस्तो हुन्छ, अन्त के भन्यो हामीले छोडिदिए, हामीले कुरा टार्दे, अन्त त्यसको बाद अझै बढाउँदै गयो। अहिले कोनाको लागि जग्गा पनि छैन। हेर्नुहोस् त्यो पोस्टकै छेउमा उयो घरको आउँछ, त्यो म भन्छु पनि, उहाँ पोस्टको उहाँ सिधै उयो घर ठोकिहाल्छ। कोनर को लगी तो अभी आप लोग खेलने नहीं सकते? नहीं, उधर तो कोनर के लिए उधर बांस भी है, देख सकते हैं, उधर बांस भी है, और क्या करेंगे, कोनर तो नहीं मार सकते। इधर भी देखिए, इधर था एक कोनर वाला, इधर भी नहीं है, देख सकते हैं। इधर बहुत स्पेस आ गया है ना, बहुत आगे आ गया है, इसलिए वो घर तो हटाना ही पड़ेगा। आपका नाम? अभी आप लोग प्रैक्टिस नहीं कर पा रहे? नहीं। यहाँ कोई दूसरा माठ है? यहाँ बहुत नीचे बरगछ में, इधर और नहीं है ना? नहीं। पहले तो नीचे का लोग भी ऊपर आते थे। स्कूल भी है, उनका माठ है क्या? नहीं है, इधर ही सब प्रैक्टिस इधर ही होता है। तो अभी क्या चाहते हैं आप लोग? इतना बोलना चाहते हो, वो गढ़ा हटा दीजिए। आपका नाम? विश्वास। क्या करते हैं? नहीं, अब तो कुछ नहीं करते। स्टूडेंट है? नहीं। प्लेयर है? हाँ। यहाँ पे हम लोग काफ़ी सालों से हर एक गेम कराते आ रहे हैं, और काफ़ी सालों से कुछ गेम बंद भी हुआ है, क्योंकि यहाँ पे थोड़ा बाउंड्री में झमेला हो रहा है, किसी का घर आगे बढ़ रहा है, बहुत सारा हो रहा है, सभी का हो रहा है, एक दो जन का नहीं, पूरा ग्राउंड को और चारों तरफ कोना घुमा के देखेंगे, किसी ना किसी वैसे ग्राउंड को कुछ ना कुछ कर रहा है यहाँ पे। तो हम लोग यहाँ पे कोई गेम्स ऑर्गेनाइज नहीं कर पा रहे, क्योंकि स्पेशली फुटबॉल में कॉर्नर, चारों तरफ कॉर्नर मारने के लिए जगह नहीं है। प्लेयर लोग को अब घर इतना नज़दीक आ गया कि बाउंड्री लाइन का सामने सीमेंटेड वॉल सब है, प्लेयर लोग का रिस्क भी होता है, इसलिए हम लोग कितना साल से टूर्नामेंट नहीं करा रहे। हम लोग यही है, डिपार्टमेंट से यही कहना चाहते हैं कि हम लोग को ये ग्राउंड का सॉल्यूशन चाहिए। अब किस तरह से क्या सॉल्यूशन करेगा वो डिपार्टमेंट के ऊपर छोड़े। हम लोग को ये ग्राउंड बचाने के लिए हम लोग को फेंसिंग चाहिए। चारों तरफ नया कंस्ट्रक्शन हो रहा है क्या? अभी फिलहाल नया कंस्ट्रक्शन कुछ नहीं हो रहा है। हम लोग को चारों तरफ से फेंसिंग चाहिए, हम लोग ग्राउंड सेफ्टी के लिए। ग्राउंड का नहीं, घर का। मैं एक बात और बोलना चाहता हूँ, कितना इलीगल कंस्ट्रक्शन हो रहा है। वो बोल रहा है कि 1992 से उसका घर था, मतलब जो भी काट का घर था वो 92 में था ही नहीं। वो थोड़ा सा बाउंड्री किया हुआ है, उसको वो बाउंड्री के आड़ में उसको वो घर आगे बढ़ाते लेके आके वो ग्राउंड को ऐसे किया। पहले वो स्टार्ट किया बोल के वो सेंट रिड्यूस, मतलब वो ग्राउंड बढ़ा दिया, फिर उसके बाद वो बढ़ाया। सबको तो हम लोग बोल नहीं सकते, पहले तो जड़ तो वहीं से आया हुआ है। आप लोग को हम लोग मैच पास किया हुआ वीडियो भी दिखा सकते कि वो घर था कि नहीं था, वो भी प्रूफ दे सकते हैं। वो जो बोल रहा है कि 1992 से घर वहाँ पे था, मैच पास किया हुआ वीडियो, ड्रिल किया हुआ वीडियो, स्पोर्ट्स डे हुआ वीडियो, वो वीडियो में आप देख सकते थे कि वो घर है कि नहीं वहाँ पे। और वो इतना तानाशाही करता है कि घर को, वो बाउंड्री लाइन को बढ़ा के, अभी देखिए वो हाल फिलहाल में बना हुआ घर बोलता है कि 1992 में बना हुआ है। तो आप लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि ग्राउंड सुरक्षित रहे, प्लेयर्स लोग खेले, कि मतलब लड़का लोग ग्राउंड में खेले, ग्राउंड में खेलने से अच्छा रहेगा। क्योंकि बाद में तो आप लोग देखते हैं कि ड्रग्स वुक्स खा के कोई लड़का लोग इधर उधर, कभी जेल में ढुका रहता है, कभी किधर रहता है। ये बच्चा लोग ग्राउंड में खेलेगा तो संतोषी रहेगा, क्योंकि यहाँ पे खेला ही नहीं होता है। ग्राउंड में खेलने कोई कहाँ खेलेंगे इतना, ये ग्राउंड में आपको ग्राउंड दिख रहा है, सब जगह से तो ग्राउंड को पूरा घेर के एकदम बर्बाद कर चुका है। आपका नाम? मेरा नाम रजत पेड़ीवाल। आपका नाम? राकेश ठाकुर। और আমার যেটা পুরানো আছে সেটাকে ছাইড়ে আরও ভিতরে চলে আসছি আমি। আর এটা যখন বানানো হয়েছিল তখন কমপ্লেন কেন করে নাই 92-তে, এখন আবার নতুন আমার আশেপাশে যেটা হচ্ছে তার মধ্যে কেন কমপ্লেন নাই? একমাত্র আমার পিছনে কমপ্লেন কেন? আর যদি পাবলিক কমপ্লেন থাকে নিশ্চয়ই ওই কমপ্লেনে যদি জেনুইন লোক থাকে আসুক, যেটা ভাঙতে বলবে আমি ভেঙে দিব।
একমাত্র 2-3টা লোক আছে, ওটা আমার নিজের ফ্যামিলিকে নিয়ে সই করে পাবলিক পিটিশন দেখাচ্ছে, ওটা হচ্ছে আমার সঙ্গে অ্যাকচুয়ালি আলাদা দুশ্মনীটা এখানে ব্যয় করতেছে। মাঠের পাশে তিনটা বাড়ি আছে, 3টা বাড়ি কন্টিনিউ আছে, সেটাতে কমপ্লেন কেন করা হয়নি? আপনার নামে কেন কমপ্লেন? ওটা আরো টোটালি ইলিগাল বাইরে আছে, সেটাতে কেন কমপ্লেন হয় নাই? কেন একমাত্র আমার পিছনে লাগলো? এই 92-তে করলাম, এই পুরানো ওয়ালগুলো দেখেন। এই বিল্ডিংটা কি আগে ছিল? হ্যাঁ, এই বিল্ডিংটা আগে ছিল না, এটা আগে 92-তে, মানে 92-তে বানানো হলো পাকা, 72 কাঁচা বাড়ি ছিল, 92-তে পাকা করলাম। 92-র মধ্যে এই যে ওয়ালটা ভেঙে যাচ্ছে, সামনেটা বলের জন্য খিড়কিগুলোটা ভেঙে যাচ্ছে, আমি তারপরে আরো 1-1.5 ফুট ছেড়ে আবার ভিতরে আসলাম, ছেড়ে দিলাম। এই যে আপনার বাড়িগুলো যে আছে এখানে, এই বাড়িগুলো কি মাঠের মধ্যে না মাঠের বাইরে? মাঠের বাইরে, মানে নিজস্ব জমি। মাঠটা অ্যাকচুয়ালি এটা রেজিস্টার্ডও নাই, কিছু নাই, এটা কোল মাইন্সের ডিপো অ্যাকচুয়ালি। আর অন্য বাড়িগুলোর আরও আছে মাঠের মধ্যে বের হচ্ছে, তাদের মধ্যে কেন কমপ্লেন করে নেই এখানকার যদি পাবলিকই থাকে? আর আমার তো কোনো মাঠের মানে ওইদিকে যায় না, পুরানো কনস্ট্রাকশনের ভিতরে কাজ হচ্ছে। আর ভালো করে দেখতে পারেন কোনো আলাদা কোনো জায়গা বাইর হয়েছে কি না, যদি থাকে 5টা লোক আছে, আমি এখন ভাঙিয়ে দেবো। কি চাচ্ছেন এখন আপনি? আমি তো দেখছি ন্যায়তে যেটা বিএলআরও আরও সবাই আসুক, অ্যাজ পার লতে যেটা ভালো হয় সেটা করে দেয়। আমি ইলিগাল থাকলে আমাকে বলেন এটা ভাঙতে হবে, আমি ভেঙে দিব। কিন্তু আগে কমপ্লেনের যে আছে তার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, কি কমপ্লেন যে করেছে তার কার সিগনেচার আছে, কোনটা ফলস সিগনেচারগুলো আছে, ওটা দেখে একটু ন্যায় করবেন। দাদা আপনার নাম কি? আমার রতন লাখটিয়া। এটা কোন জায়গায় ঘটনাটা? এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, বাগরাকোট, জিপি কোম্পানি। জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে প্রতি বছর জুন মাসের 16 তারিখ থেকে 3 মাসের জন্য জঙ্গল এলাকাগুলোতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এই নিয়ম বনজ প্রাণীদের প্রজননের সময় তাদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনচক্র বজায় রাখতে অত্যন্ত জরুরি। কিন্তু এই পরিবেশ সংরক্ষণের প্রয়াসে সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছেন সেই সব মানুষজন যাদের জীবিকা সরাসরি জঙ্গলের পর্যটনের উপর নির্ভরশীল। জলপাইগুড়ি জেলার বহু পরিবার মূলত জঙ্গল সাফারি, জিপ চালানো, গাইডের কাজ কিংবা বনবস্তির সাংস্কৃতিক দলগুলোর মাধ্যমে পর্যটকদের মনোরঞ্জনে নিযুক্ত। গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সা সহ বিভিন্ন এলাকাতে এমন অসংখ্য পরিবার বাস করে যাদের উপার্জনের একমাত্র উৎস হল জঙ্গল পর্যটন। কিন্তু জঙ্গল বন্ধ হতেই জীবিকা নির্বাহে যেন অনেকটাই প্রভাব পড়েছে বলে দাবি। তবে এই সময় আবার অনেকেই বিকল্প আয়ের ওপর নির্ভর করেন। পর্যটকদের গভীর জঙ্গলে নিয়ে গিয়ে বন্যপ্রাণী দর্শন করানোই যাদের পেশা, সেই জিপ চালক ও গাইডদেরও এর প্রভাব যথেষ্ট পড়ে বলেই অভিমত। বনবস্তির আদিবাসী সম্প্রদায়ের অনেকেই পর্যটকদের সামনে নাচ, গান, আদিবাসী সংস্কৃতির প্রদর্শনের মাধ্যমে কিছুটা অর্থ উপার্জন করেন। এই 3 মাস তাদেরও আয় প্রায় বন্ধ। অনেকেই বলছেন পর্যটন না থাকলে আমাদের সংস্কৃতিও যেন থমকে যায়। दीदी ये पूरा टीम का आप अभी लीड करते हैं? क्या नाम आपका? मेरा नाम सकीना तिर्की। थोड़ा जोर से बोलिए। सकीना तिर्की मेरा नाम। और आपका टीम में कितने मेंबर है? 27 मेंबर है। 27 मेंबर है। ये जो अभी 3 महीना बंद रहेगा तो कितना असर पड़ेगा? ये असर तो पड़ेगा क्योंकि इससे हम लोग का बहुत मदद होता है, यहाँ से जो इनकम होता है। अभी 3 महीना हम लोग जो एक्स्ट्रा आता है हम लोग का खर्चा के लिए वो तो नहीं आएगा, थोड़ा टेंशन बढ़ जाएगा कि ये कहाँ से आएगा। 3 महीना हम लोग ऐसे बैठे रहेंगे। लेकिन हमारे सर सब ने ऑफर दिया है, डीओ सर ने, कि कोई दूसरा कुछ करो 3 महीना के लिए, जो कि अल्टरनेटिव जॉब कुछ करो, ग्रुप से ही कुछ करो जो कि तुम लोग उससे कुछ इनकम होगा 3 महीना में। ऐसा कुछ ट्रेनिंग चाहिए तो हम लोग देंगे आप लोग, कैसे बोला है हम लोग को। देखा जा रहा है आपके टीम में छोटे बच्चे से लेके बुजुर्ग सब कोई है, तो फैमिली चलाने के लिए तो ये 3 महीना तो काफ़ी भारी पड़ सकता है। हाँ हाँ। तो अभी फिलहाल दूसरा कौन सा काम मिलेगा आप लोगों को? काम अब देखते हैं। हम लोग तो डीओ सर ने बोला था कि अगरबत्ती बनाने का वो बनाओ, अगरबत्ती बनाओ। आप लोग चाय बागान में काम करते हो? नहीं, हम लोग चाय बागान वाले नहीं हैं, हम लोग तो फॉरेस्ट विलेजर है, तो चाय बागान में तो किसी का परमानेंट काम नहीं है ना। 30,000 के लिए जाते हैं, तो जिस दिन काम किए उसी दिन का हाजिरा मिलता है, बाकी बाद हम उससे कोई रिलेशन नहीं होता है बागान से। और गाँव में और कुछ काम नहीं, बागान में तो सर कुछ काम ही नहीं होता है। मतलब ये 3 महीना जब बंद रहेगा तो पूरा मुश्किल ही पड़ेगा। हाँ, मुश्किल होगा, दूर दूर जाना पड़ेगा हम लोग को काम के लिए। बाहर जाके कौन सा काम होता है? जैसे सामने है, हाँ, मजदूरी काम। बारडी की बागान में अभी चाय पत्ता का सीजन है, तो उसमें लेबर ज़्यादा चाहिए होता है, तब जाएंगे। 3 মাসে আমাদের টোটালি গাড়িও বসে থাকে, আমরাও বসে থাকি।
যাদের প্রচুর সম্পত্তি জমি জমা আছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু এদের মধ্যে আমাদের 99% ড্রাইভার এবং গাইডের ধরুন এই কাজ ছাড়া আর কিছুই নেই। বিকল্প যে কাজের ব্যবস্থা সেটা ফরেস্ট ডিপার্টমেন্টেও কোনো কিছু আমাদের ব্যবস্থা করেনি, কিংবা সরকারের ক্ষেত্রেও নয়। আমাদের টোটালি বসে থাকতে লাগে। হ্যাঁ, এবার আপনার এই 15-16 বছর ধরে এভাবেই চলছে। আচ্ছা, আপনি যেমনটা বলছেন যে 15-16 বছর ধরে আপনি বন দপ্তরকে সময় দিচ্ছেন, বন দপ্তরের ট্যুরিজম ডিপার্টমেন্টকে সামলাচ্ছেন, বন দপ্তর আপনাদের কথা কেন ভাবছেন? এটাই তো তুলে ধরলাম আপনাদের মাধ্যমে, আপনারা জিজ্ঞাসা করলেন। এখনো চিন্তা ভাবনা করার সময় আছে, যদি আমাদের দেখে তাদের একটু দুঃখ কষ্ট মনে হয়, আচ্ছা 3 মাস কি করবো আপনারা চিন্তা করতে পারে। আপনার এই জিপসি তো অন্য কাজে আর ব্যবহার হবে না? সব থেকে বড় কথা, জিপসিগুলো আমাদের একটা দিনও মানে একদিনও পেপারস ছাড়া চলে না। পলিউশন বলুন, ট্যাক্স বলুন, আমরা তো নিজেরা বেকার প্লাস গাড়িগুলোকেও আমাদের পেপারসে খরচ দিয়ে চালাতে লাগে। মানে বলতে পারেন আমরা বসে রয়েছি কিন্তু গাড়িগুলোকে চালাতে লাগে। 3 মাসে ধরুন একটা করে ট্যাক্স পড়বে, তারপর কারোর ফিটনেস পড়বে, কারোর ইন্স্যুরেন্স পড়বে, এইসব টাকাগুলো দেওয়া মানে আপনাদের নিজস্ব পাশাপাশি থেকে ধার নিয়ে দেওয়া কিংবা ব্যাংক থেকে লোন নিয়ে দেওয়া। গাড়ি যদি চলতে লাগে তাহলে পেপারসটা ঠিকঠাক রাখতে লাগে। 3 মাসে গাড়িগুলোর খরচ বহন করা আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। আমরা নিজেরা বেকার প্লাস গাড়িগুলোকেও চালাতে হয়। আশা করি আপনাদের বুঝাতে পারলাম। এটা হচ্ছে সবথেকে। এখনই নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ভারত বাংলাদেশ ফুলবাড়ি সীমান্ত পরিদর্শনে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল। সকালে 40 সদস্যের একটি দল ফুলবাড়ি সীমান্তে এসে পৌঁছায়। সেখানে সীমান্ত পরিদর্শনের পাশাপাশি বিএসএফ ও শুল্ক দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন প্রতিনিধি দলের সদস্যরা। কয়েকদিন ধরে ফুলবাড়ি সীমান্তে অচল অবস্থা চলছে। ভুটানের পাথর বোঝাই লরি ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়ে আন্দোলন শুরু করেছেন ভারতীয় লরি চালকেরা। এই বিষয়গুলি ছাড়াও একাধিক আন্তর্জাতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। Improve trade among the countries in South Asia. But I'm not the expert whatsoever. I'm just a. What are the insufficient? What do you see? What the observation? What is the observation? We see a very interesting, very similar procedures in the different countries and opportunities for the countries to, for example, bring together their digital systems for customs processing to speed up the processing to make it easier for the private sector to ship goods across the border, which is good for trade and for the whole region as a whole. But yeah, and also there's the beautiful weather and the lovely culture of West Bengal, hopefully Bangladesh, and we were in Nepal this morning. So, your name and your name? My name is Chris Caraway. I'm an economist with the UN in Delhi, in India. এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.9 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জলপাইগুড়ি সহ সারা রাজ্যের কলেজগুলোতে শুরু হয়েছে অনলাইন ভর্তি প্রক্রিয়া। জলপাইগুড়ির কলেজে অনলাইন ভর্তি শুরু, বিভিন্ন জায়গায় বিনামূল্যে ফর্ম পূরণের সুযোগ। শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় মাফিয়া তাণ্ডবে উত্তাল ইস্টার্ন বাইপাস, বন্ধে থমকে শহর, পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ, ঘটনাস্থলে মেয়র গৌতম দেব। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।